ঘুমন্ত লোকটার তালুর মধ্যে শিকের সুচালো দিকটা সে প্রায় 3 আঙুল ভেতরে ঢুকিয়ে দিল। অন্ধকারে আঘাত কতদূর মারাত্মক হয়েছে বুঝবার উপায় ছিল না। শিকটা মাথার মধ্যে ঢুকিয়েছে টের পেয়েও ভিখু নিশ্চিন্ত হতে পারল না। আপনারা শুনছেন স্টোরি ম্যানিয়া, গল্প শোনার নতুন ঠিকানা। বাংলা সাহিত্যের কিছু রোমহর্ষক গল্পের সমন্বয়ে নিবেদিত আমাদের এই বিশেষ প্রচেষ্টা স্টোরি ম্যানিয়া। আজ আপনাদের জন্য মানিক বন্দ্যোপাধ্যায় রচিত প্রাগৈতিহাসিক। আমাদের সমাজে এমন কিছু কিছু ঘটনা ঘটে যার সদুত্তর বা খোঁজ আমরা পাই না, অথবা এমন কিছু ঘটনা ঘটে গেছে যেগুলো সন্ধান কেউই দিতে পারবে না কখনো। সেগুলোকে আমরা অনেক সময় আদিম যুগের ইতিহাসে বহু আগের কথা বলে থাকি। যার খোঁজ মেলে না, হয়তো তার খোঁজ কখনো কেউ দিতেও পারবে না। এমনই এক অকৃত্রিম নিখোঁজ হওয়ার গল্প নিয়ে আমাদের আজকের নিবেদন প্রাগৈতিহাসিক। চলুন তবে শুনে নেওয়া যাক আমাদের আজকের গল্প। সমস্ত বর্ষাকালটা ভিখু ভয়ানক কষ্ট পেয়েছে। আষাঢ় মাসের প্রথমে বসন্তপুরে বৈকুণ্ঠ সাহার গদিতে ডাকাতি করতে গিয়ে তাদের দলকে দল ধরা পড়ে যায়। 11 জনের মধ্যে ভিখুই কাঁধে একটা বর্ষার খোঁচা খেয়ে পালাতে পেরেছিল। রাতারাতি 10 মাইল দূরের মাথা ভাঙা পুলটার নিচে পৌঁছে অর্ধেকটা শরীর কাদায় ডুবিয়ে সর্বনের মধ্যে দিনের বেলাটা লুকিয়েছিল। রাত্রে আরো 9 ক্রোশ পথ হেঁটে একেবারে পেল্লাদ বাগদের বাড়ির চিতলপুরে। পেল্লাদ তাকে আশ্রয় দেয়নি, বরং কাঁচা দেখে বলেছিল, খাও খান সহজ লয় স্যাঙাত, উটি পাকবো, গা ফুলবো। আরে জানাজানি হইয়া গেলে আমি যামু কোনে? খুন তো যদি তুই না করতিস। পেল্লাদ, তোর এই খুন করতে মন চাইতাছে আমার এখন। এ জন্মে লারে স্যাঙাত। বন কাছেই ছিল, মাইল 5 উত্তরে। ভিখু অগত্যা বনেই আশ্রয় নিল। পেল্লাদ নিজে বাঁশ কেটে বনের একটা দুর্গম অংশে সিঞ্জুরি গাছের নিবিড় ঝোপের মধ্যে তাকে একটা মাচা বেঁধে দিল। তাল পাতা দিয়ে একটা আচ্ছাদনও করে দিল। বলল, বাদলায় বাঘটাক সব পাহাড়ের ওপরে গেছে গা। সাপে যদি না কাটে তো আরাম কইরাই থাকবি ভিখু। তা খামু কি? সিরা গুড় দিলাম যে, 2 দিন বাদে বাদে ভাত লইয়া আসমু। রোজ আইলে মাইন্সে ছন্দ করব, বুঝছস? কাঁধের ঘাটা তাল পাতা দিয়ে বেঁধে আবার আসবার আশ্বাস দিয়ে পেল্লাদ চলে গেল। রাত্রে ভিখুর জ্বর আসলো। পরদিন টের পাওয়া গেল পেল্লাদের কথাই ঠিক। কাঁধের ঘা ভিখুর ধীরে ধীরে ফুলে উঠছে। ডান হাতটি ফুলে একেবারে ঢোল হয়ে গিয়েছে এবং হাতটি তার আর নাড়বার কোনো সামর্থ্যই নেই। বর্ষাকালে যে বনে বাঘ বাস করতে চায় না, এমনই অবস্থায় সেই বনে জলে ভিজে মশা ও পোকার উৎপাত সহ্য করে দেহের কোনো না কোনো অংশ থেকে ঘন্টায় একটি করে যোগ টেনে ছাড়িয়ে জ্বরে ও ঘায়ের ব্যথায় ধুকতে ধুকতে ভিখু 2 দিন 2 রাত্রি
সংকীর্ণ মাচাটুকুর উপর কাটিয়ে দিল। বৃষ্টির সময় ছাট লেগে সে ভিজে গেল। রোদের সময় ভাবসা গাঢ় ঘুমোটে সে হাঁপিয়ে শ্বাস টানল। পোকার অত্যাচারে দিবা রাত্রি তার এক মুহূর্ত স্বস্তি রইল না। পেল্লাদ কয়েকটা বিড়ি দিয়ে গিয়েছিল, সেগুলি ফুরিয়েও গিয়েছিল। 3-4 দিনের মতো চিরা আছে বটে, কিন্তু গুড় একটুও নাই। গুড় ফুরিয়ে গিয়েছে, কিন্তু গুড়ের লোভে যে লাল পিঁপড়াগুলি ঝাঁক বেঁধে এসেছিল তারা এখনো মাচার উপরে ভিড় করে আছে। ওদের হতাশার জ্বালা ভিখু অবিরত ভোগ করে চলেছে সর্বাঙ্গে। মনে মনে পেল্লাদের মৃত্যু কামনা করতে করতে ভিখু তবু বাঁচবার জন্য প্রাণপণে জুঝতে লাগলো। যেদিন পেল্লাদের আসবার কথা সেদিন সকালে কলসির জলটাও তার ফুরিয়ে গেল। বিকেল পর্যন্ত পেল্লাদের জন্য অপেক্ষা করে তৃষ্ণার পীড়ন আর সহ্য করতে না পেরে কলসিটা নিয়ে সে যে কত কষ্টে খানিক দূরের নালা থেকে আধ কলসি জল ভরে এনে আবার মাচায় উঠল, তার বর্ণনা হয় না। অসহ্য খিদে পেলে চিরা চিবিয়ে পেট ভরায়। এক হাতে ক্রমাগত পোকা ও পেঁপড়েগুলো টিপে মারল। বিষাক্ত রস শুষে নেবে বলে জোঁক ধরে নিজেই তার ঘায়ের চারিদিকে লাগিয়ে দিল। সবুজ রঙের একটা সাপকে একবার মাথার কাছে সিঞ্জুরি গাছের পাতার ফাঁকে উঁকি মারতে দেখে পুরো 2 ঘন্টা লাঠি হাতে সেদিকে চেয়ে বসে রইল এবং তারপর 2-1 ঘন্টা অন্তরে চারিদিকে ঝোপে ঝাপ ঝাপ লাঠির বাড়ি দিয়ে যথাসাধ্য শব্দ করে সাপ তাড়াতে লাগলো। মরবে না, সে কিছুতেই মরবে না। বনের পশু যে অবস্থায় বাঁচে না, সেই অবস্থায় মানুষ সে বাঁচবেই। পেল্লাদ গ্রামের শেষে তার কুটুম বাড়িতে গিয়েছিল। পরদিনও সে আর আসলো না। কুটুম বাড়ির বিবাহ উৎসবে তারই টেনে বেহুশ হয়ে পড়ে রইল। বনের মধ্যে ভিখু কিভাবে দিন রাত্রি কাটাচ্ছে 3 দিনের মধ্যে সে কথা একবারও তার মনে পড়ল না। ইতিমধ্যে ভিখুর ঘা পচে উঠে লালচে রস গড়াতে আরম্ভ করল। শরীরও তার অল্প অল্প ফুলছে। জ্বরটাই একটু কমেছে, কিন্তু সর্বাঙ্গে অসহ্য বেদনা দম ছুটানো তারির নেশার মতোই ভিখুকে আচ্ছন্ন অভিভূত করে ফেলেছে। সে আর এখন ক্ষুধা তৃষ্ণা অনুভব করতে পারে না। জোঁকেরা তার রক্ত শুষে শুষে কচি পটলের মতো ফুলে উঠে আপনা থেকেই নিচে খসে পড়ে যায়। সে টেরও পায় না। পায়ের ধাক্কায় জলের কলসিটা একসময় নিচে পড়ে ভেঙে যায়। বৃষ্টির জলে ভিজে পুটলির মধ্যে চিরাগুলি পচতে আরম্ভ করে। রাত্রে তার গন্ধে আকৃষ্ট হয়ে মাচার আশেপাশে শিয়াল ঘুরে বেড়ায়। কুটুম বাড়ি থেকে ফিরে বিকেলের দিকে ভিখুর খবর নিতে গিয়ে ব্যাপারটা দেখে পেল্লাদ গম্ভীরভাবে মাথা নাড়ায়। ভিখুর জন্য 1 বাটি ভাত ও কয়েকটি পুঁটি মাছ ভাজা আর একটু পুঁই চচ্চড়ি সে সঙ্গে নিয়ে গিয়েছিল। সন্ধ্যা পর্যন্ত ভিখুর কাছে বসে থেকে সেগুলো সে নিজেই খেয়ে ফেলেছিল। তারপর বাড়ি গিয়ে বাঁশের একটা মই
এবং সঙ্গে তার বোনাই ভরতকে নিয়ে এলো। মোয়ে শুইয়ে তারা দুজনে ভিকুকে বাড়ি নিয়ে গেল। ঘরের মাচার উপর খড় বিছিয়ে শয্যা রচনা করে তাকে সেখানে শুইয়ে দিল। আর এমনই শক্ত প্রাণ ভিকুর যে শুধু এইটুকু আশ্রয় পেয়ে বিনা চিকিৎসায় ও একরকম বিনা যত্নে 1 মাস মুমূর্ষ অবস্থায় কাটিয়ে সে ক্রমে ক্রমে নিশ্চিন্ত মরণকে জয় করে ফেলল। কিন্তু ডান হাতটি তার আর ভালো হলো না। গাছের মরা ডালের মতো শুকিয়ে গিয়ে অবশ অকর্মণ্য হয়ে পড়ল। প্রথমে অতি কষ্টে হাতটা সে নাড়তে পারত, কিন্তু শেষ পর্যন্ত সে ক্ষমতাটুকুও তার নষ্ট হয়ে গেল। কাঁধের ঘা শুকিয়ে আসবার পর বাড়িতে বাইরের লোক কেউ উপস্থিত না থাকলে ভিখু তার একটি মাত্র হাতের সাহায্যে মাঝে মধ্যে বাঁশের মই বেয়ে নিচে নামতে লাগলো এবং একদিন সন্ধ্যার সময় এক কাণ্ড করে বসল। পেল্লাদ সে সময় বাড়ি ছিল না, ভরতের সঙ্গে তারই গিলতে বাইরে গিয়েছিল। পেল্লাদের বোন গিয়েছিল ঘাটে। পেল্লাদের বউ তার ছেলেকে ঘরে শোয়াতে এসে ভিকুর চাউনি দেখে তাড়াতাড়ি পালাতে যাচ্ছিল। ভিকু তার হাতটা চেপে ধরল, কিন্তু পেল্লাদের বউ বাগদির মেয়ে, দুর্বল শরীরে বাঁ হাতে তাকে আয়ত্ত করা সম্ভব নয়। 2-4টি কথা তাকে শুনিয়ে দিল। এক ঝাপটায় হাত ছাড়িয়ে গাল দিতে দিতে চলে গেল। এই মিনসে, মোর হাত ছাড়িন দে কইয়া দিলুম। মিনসের মুরদ নাই মেমাইনসের হাত ধরে। হতচ্ছাড়া হতভাগা, হাত ছাড়, নইলে অন্য হাতটার মতো এই হাতটাও ভাঙ্গা দিমু। পোড়ার মুখ মিনসে, চাল নেই চুলো নেই, নিধিরাম সর্দার। মুখে পোড়া কাঠ গুঁজে দেব। যত সব নচ্ছার গাঁজাখোর, একবার আসুক মোর মরদ খান, তারপর তোর ব্যবস্থা করছি। পেল্লাদ বাড়ি ফিরলে তাকে সব বলে দিল। তারির নেশায় পেল্লাদের মনে হলো এমন নেমক হারাম মানুষকে একেবারে খুন করে ফেলাই কর্তব্য। হাতের মোটা বাঁশের লাঠিটা বইয়ের পিঠে এক ঘা বসিয়ে দিয়ে ভিকুর মাথা ফাটাতে গিয়ে নেশার মধ্যেও সে টের পেতে বাকি রইল না যে কাজটা যত বড় কর্তব্যই হোক, সম্ভব একেবারেই নয়। ভিকু তার ধারালো দাঁটি বাঁ হাতে শক্ত করে বাগিয়ে ধরে রেখেছে। সুতরাং খুনোখুনির পরিবর্তে তাদের মধ্যে কিছু অশ্লীল কথাবার্তার আদান প্রদান হয়ে গেল। শেষে পেল্লাদ বলল, তোর লাইগা আমার 7 টাকা খরচ গেছে, টাকাটা দে, দিয়া বাইর হ আমার বাড়ির থেইকা, তুই হ। আমার কুমোরে একটা বাজু বাইদা রাখছিলাম, তুই চুরি করছস। আগে আমার বাজু ফিরাই দে কইতাছি, তবে আমি যাবো ইহান দিয়া। বইয়া গেছে আমার, তোর বাজুর খবর জানে কেডা রে? ভালো চাস তো বাজু দে কইলাম পেল্লাদ। বাজু না দিলি বাড়ির মেজো কর্তার মতো তোর গলাটা এক কপে দুফাক কইরা ফেলাইমু, এই তোরে আমি কয়ে রাখলুম। বাজু পালি আমিও এখান দিয়ে চলে যাবো, তোর মতো ভিখারির বাড়ি কে থাকতে চাই রে? কিন্তু বাজু ভিকু ফেরত পেল না। তাদের বিবাদের মধ্যে ভরত এসে পড়ায় দুজনে মিলে ভিকুকে তারা কায়দা করে ফেলল। পেল্লাদের বাহুমূলে একটা কামড় বসিয়ে দেওয়া ছাড়া দুর্বল ও পঙ্গু ভিকু আর বিশেষ কিছু করে উঠতে পারল না। পেল্লাদু তার বোনায় তাকে মারতে মারতে আধমরা করে ফেলে বাড়ির বাইরে বের করে দিল। ভিকুর শুকিয়ে আসা ঘা ফেটে রক্ত পড়ছিল। হাত দিয়ে রক্ত মুছে ধুকতে ধুকতে সে চলে গেল। রাত্রির অন্ধকারে সে কোথায় গেল কেউ তা জানতে পারল না বটে, কিন্তু দুপুর রাতে পেল্লাদের ঘর জ্বলে ওঠায় বাগদি পাড়ায় বিষম হইচই লেগে গেল।
পেল্লাদ কপাল চাপড়াতে চাপড়াতে বলল, হায় হায় হায়, আমার সর্বনাশ হয়ে গেল, আমার সর্বনাশ হয়ে গেল। ঘরকে আমার শনি আইছিল, আমার সর্বনাশ হয়ে গেল। হায় হায় হায়। কিন্তু পুলিশের টানাটানির ভয়ে মুখ ফুটে বেচারা ভিখুর নামটা পর্যন্ত করতে পারল না। সেই রাত্রি থেকে ভিখুর আদিম অসভ্য জীবনের দ্বিতীয় পর্যায় আরম্ভ হলো। চিতলপুরের পাশে একটা নদী আছে। পেল্লাদের ঘরে আগুন দিয়ে এসে একটা জেলে ডিঙি চুরি করে ভিখু নদীর স্রোতে ভেসে গিয়েছিল। লগি ঠেলবার সামর্থ্য তার ছিল না। একটা চ্যাপ্টা বাঁশকে হালের মতো করে ধরে রেখে সে সমস্ত রাত কোনো রকমের নৌকার মুখ সিধা রেখেছিল। সকাল হওয়ার আগে শুধু স্রোতের টানে সে বেশি দূর এগিয়ে যেতে পারেনি। ভিখুর মনে আশঙ্কা ছিল, ঘরে আগুন দেবার শোধ নিতে পেল্লাদ হয়তো তার নামটা প্রকাশ করে দেবে। মনের জ্বালায় নিজের অসুবিধার কথা ভাববে পর্যন্ত না। পুলিশ বহুদিন যাবৎ তাকে ধরবার চেষ্টা করেছে। বৈকুণ্ঠ সাহার বাড়িতে খুন হওয়ার ফলে চেষ্টা তাদের বেড়েছে, বই কমেনি। পেল্লাদের কাছে খবর পেয়ে পুলিশ আশেপাশে চারিদিকে তার খোঁজ করবে। 20-30 মাইলের মধ্যে লোকালয়ে মুখ দেখানো তার পক্ষে বিপদের কথা। কিন্তু ভিখু তখন মরিয়া হয়ে উঠেছে। কাল বিকেল থেকে সে কিছু খায়নি। 2 জোয়ান মানুষের হাতে বেদম মার খেয়ে এখন দুর্বল শরীরটা তার ব্যথায় আড়ষ্ট হয়ে আছে। ভোর ভোর মহকুমা শহরের ঘাটে পৌঁছে সে ঘাটে নৌকাটা লাগিয়ে রাখল। নদীর জলে ডুবে ডুবে স্নান করে গায়ের রক্ত চিহ্ন সব ধুয়ে ফেলল। এরপর শহরের ভেতর প্রবেশ করল। খিদের জ্বালায় সে চোখে অন্ধকার দেখতে লাগলো। একটি পয়সাও তার কাছে নেই যে মুড়ি কিনে খায়। বাজারের রাস্তায় প্রথম যে ভদ্রলোকটির সঙ্গে দেখা হলো তারই সামনে হাত পেতে সে বলল, 2 পয়সা দিবেন কর্তা? তার মাথার জটা বাঁধা চাপ চাপ রুক্ষ ধূসর চুল, কোমরে জড়ানো মাটির মতো ময়লা ছেঁড়া ন্যাকড়া আর দড়ির মতো শীর্ণ দোদুল্যমান হাতটি দেখে ভদ্রলোকটির বুঝে একটু দয়া হলো। তিনি তাকে একটি পয়সা দান করলেন। ভিখু বলল, একটা দিলেন বাবু, আর একটা দেন। ভদ্রলোকটি একটু চটে গেলেন, বললেন, একটা দিলাম তাতে হলো না, বাবু মশাই আরো একটা চাই, যা ভাগ হতো ভাগা। এক মুহূর্তের জন্য মনে হলো ভিখু বুঝি তাকে একটি বিশ্রী গালাগালি দিয়েছে, কিন্তু সে আত্মসংবরণ করল। গাল দেওয়ার বদলে আরক্ত চোখে তার দিকে একবার কটমট করে তাকিয়ে সামনের মুড়ি মুরগির দোকানে গিয়ে পয়সাটা দিয়ে মুড়ি কিনে গোগ্রাসে গিলতে আরম্ভ করল। সেই হলো তার ভিক্ষা করার হাতে খড়ি। কয়েকদিনের ভেতরেই সে পৃথিবীর বহু পুরাতন ব্যবসাটির এই প্রকাশ্যতম বিভাগের আইন কানুন সব শিখে ফেলল। আবেদনের ভঙ্গি ও ভাষা তার জন্ম ভিখারির মতো আয়ত্ত হয়ে গেল। শরীর এখন আর সে একেবারে সাপ করে না।
মাথার চুল তার ক্রমে জট বেঁধে দলা দলা হয়ে যায় এবং তাতে অনেকগুলো ওকুন পরিবার দিনের পর দিন বংশবৃদ্ধি করে চলে। ভিকু মাঝে মাঝে খ্যাপার মতো 2 হাতে মাথা চুলকায়, কিন্তু বাড়তি চুল কেটে ফেলতে ভরসা পায় না। ভিক্ষা করে সে একটি ছেঁড়া কোট পেয়েছে। কাঁধের ক্ষত চিহ্নটা ঢেকে রাখবার জন্য দারুণ গুমোটের সময়ও কোটটা সে গায়ে চাপিয়ে রাখে। শুকনো হাতখানা তার ব্যবসার সবচেয়ে জোরালো বিজ্ঞাপন। এই অঙ্গটি ঢেকে রাখলে তার চলে না। কোটের ডান দিকের হাতটি সে তাই বগলের কাছ থেকে ছিঁড়ে বাদ দিয়েছে। একটি টিনের মগ ও একটি লাঠিও সে সংগ্রহ করে নিয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাজারের কাছে রাস্তার ধারে একটা তেঁতুল গাছের নিচে বসে সে ভিক্ষা করে। সকালে 1 পয়সার মুড়ি কিনে খায়। দুপুরে বাজারের খানিক তফাতে একটা পোড়ো বাগানের মধ্যে ঢুকে বট গাছের নিচে ইটের উনুনে মেটে হাঁড়িতে ভাত রান্না করে। মাটির মালসায় কোনোদিন রাঁধে ছোট মাছ, কোনোদিন তরকারি। পেট ভরে খেয়ে বট গাছের তলায় হেলান দিয়ে বসে আরামে বিড়ি টানে। তারপর তেঁতুল গাছটার নিচে গিয়ে বসে। সারাটা দিন শ্বাস টানা কাতরানির সঙ্গে বলে চলে, হে বাবা, বাবা একটা টাকা দাও বাবা, বাবা ভগবান তোমাদের মঙ্গল করবে, বাবা একটা টাকা দাও বাবা। 2-4 দিন ধরে কিচ্ছু খাওয়া হয়নি বাবা, পেটে কিচ্ছু যায়নি, ভগবান তোমাদের মঙ্গল করবে বাবা। বাবা 2 টাকা দাও বাবা, বাবা 2 টাকা দাও। অনেক অনেক ধন্যবাদ বাবু, ভগবান তোমার মঙ্গল করুক, ভগবান তোমার ছেলে বলেদের ভালো রাখুক। ধন্যবাদ ধন্যবাদ বাবু। অনেক প্রাচীন বলির মতো ভিক্ষাং নৈব নৈব চ স্লোগানটা আসলে অসত্য। সারা দিনে ভিকুর সামনে দিয়ে 1000-1500 মানুষ যাতায়াত করে এবং গড়ে প্রতি 50 জনের মধ্যে একজন তাকে পয়সা অথবা আধলা দেয়। আধলার সংখ্যা বেশি হলেও সারা দিনে ভিকুর 5-6 আনা রোজগার হয়, কিন্তু সাধারণত তার উপার্জন 8 আনার কাছাকাছি থাকে। সপ্তাহে এখানে 2 দিন হাট বসে। হাটবারের উপার্জন তার একটি পুরো টাকার নিচে নামে না। এখন বর্ষাকাল পেরিয়ে গিয়েছে। নদীর 2 তীর কাশে সাদা হয়ে উঠেছে। নদীর কাছেই বিন্দু মাসির বাড়ির পাশে ভাঙা চালাটা ভিখু মাসিক 8 আনায় ভাড়া করে থাকে। রাত্রে সে ওখানেই শুয়ে থাকে। ম্যালেরিয়ায় মৃত এক ব্যক্তির জীর্ণ কিন্তু পুরো একটি কাঁথা সংগ্রহ করেছে। লোকের বাড়ির খড়ের গাদা থেকে চুরি করে আনা খড় বিছানায় পেতে তার উপর কাঁথাটি পেতে সে আরাম করে ঘুমোয়। মাঝে মাঝে শহরের ভিতরে গৃহস্থলীর বাড়িতে ভিক্ষা করতে গিয়ে সে কয়েকখানা ছেঁড়া কাপড় পেয়েছে, তাই পুডলি করে বালিশের মতো ব্যবহার করে। রাত্রে নদীর জলো বাতাসে শীত করতে থাকলে পুডলি খুলে একটি কাপড় জড়িয়ে নেয় গায়েতে। শুকে থেকে এবং পেট ভরে খেয়ে কিছু দিনের মধ্যে ভিকুর দেহে পূর্বের অবস্থা ফিরে এলো। তার ছাতি ফুলে উঠল। প্রত্যেকটি অঙ্গ সঞ্চালনে হাতের ও পিঠের মাংসপেশি দৃঢ় হয়ে উঠতে লাগলো। অবরুদ্ধ শক্তির উত্তেজনায় ক্রমে ক্রমে তার মেজাজ উদ্ধত অসহিষ্ণু হয়ে উঠতে লাগলো। অভ্যস্ত বুলি আওড়ে কাতর ভাবে সে এখনো ভিক্ষা চায়, কিন্তু না পেলে তার ক্রোধের সীমা থাকে না। পথে লোকজন না থাকলে তার প্রতি উদাসীন পথিককে সে অশ্লীল গালাগালি দিয়ে বসে।
1 পয়সার জিনিস কিনে ফাও না পেলে দোকানিকে মারতে ওঠে। নদীর ঘাটে মেয়েরা স্নান করতে নামলে ভিক্ষা চাইবার ছলে জলের ধারে গিয়ে দাঁড়ায়। মেয়েরা ভয় পেলে সে খুশি হয় এবং সরে যেতে বললে সে নড়ে না। দাঁত বের করে দৌড় নিবার হাসি সে হাসে। রাত্রে স্বরচিত শয্যায় সে ছটফট করে। নারী সঙ্গহীন এই নিরুৎসব জীবন তার আর ভালো লাগে না। অতীতের উদ্দাম ঘটনাবহুল জীবনটির জন্য তার মন হাহাকার করে। তারির দোকানে ভাঁড়ে ভাঁড়ে তারি গিলে সে হল্লা করত। টলতে টলতে বশিরের ঘরে গিয়ে উন্মত্ত রাত্রি যাপন করত। আর মাঝে মাঝে দল বেঁধে গভীর রাত্রে গৃহস্থের বাড়ি চড়াও হয়ে সকলকে মেরে কেটে টাকা ও গয়না লুট করে রাতারাতি উধাও হয়ে যেত। স্ত্রীর চোখের সামনে স্বামীকে বেঁধে মারলে তার মুখে যে অবর্ণনীয় ভাব দেখা দিত। পুত্রের অঙ্গ থেকে ফিঙ্কিরি দিয়ে রক্ত ছুটলে মা যেমন করে আর্তনাদ করে উঠত, মশালের আলোয় সে দৃশ্য দেখা আর আর্তনাদ শোনার চেয়ে উন্মাদনাকর নেশা জগতে কি আর আছে? পুলিশের ভয়ে গ্রাম থেকে গ্রামান্তরে পালিয়ে বেড়ায়, আর বনে জঙ্গলে লুকিয়ে থেকেও যেন তখন সে সুখী ছিল। তার দলের অনেকেই বারবার ধরা পড়েছে, জেল খেটেছে, কিন্তু জীবনে একবারের বেশি পুলিশ তার নাগাল পায়নি। রাখু বাগদির সঙ্গে পানাহার শ্রীপতি বিশ্বাসের বোনটাকে যেবার সে চুরি করেছিল সেইবার 7 বছরের জন্য তার কয়েদ হয়েছিল, কিন্তু 2 বছরের বেশি কেউ তাকে জেলে আটকে রাখতে পারেনি। এক বর্ষার সন্ধ্যায় জেলের প্রাচীর ডিঙিয়ে সে পালিয়ে গিয়েছিল। তারপর একা সে গৃহস্থ বাড়িতে ঘরের বেড়া কেটে চুরি করেছে। দিন দুপুরে পুকুর ঘাটে একাকিনী গৃহস্থ বধূর মুখ চেপে ধরে গলার হাড় হাতের বালা খুলে নিয়েছে। রাখুর বউকে সঙ্গে নিয়ে নোয়াখালী সমুদ্র ডিঙিয়ে পাড়ি দিয়েছে একেবারে হাতিয়ায়। 6 মাস পরে রাখুর বউকে হাতিয়ায় ফেলে রেখে পরপর 3টে দল করে দূরে দূরে কত গ্রামে যে ডাকাতি করে বেরিয়েছে, তার সবগুলোর নামও এখন তার স্মরণ নেই। তারপর এই সেদিন বৈকুণ্ঠ সাহার মেজ ভাইটার গলাটা সে দায়ের এক কোপে 2 ভাগ করে দিয়ে এসেছে। কি জীবন তার ছিল, এখন কি হয়েছে? মানুষ খুন করতে যার ভালো লাগতো, সে আজ ভিক্ষা না দিয়ে চলে গেলে পথচারীকে একটি টিটকারি দেওয়ার মধ্যে মনের জ্বালা নিঃশেষ করে। দেহের শক্তি এখনো তেমনি অক্ষুণ্ণ আছে, সে শক্তি প্রয়োগ করবার উপায়টাই তার নেই। কত দোকানে গভীর রাত্রে সামনে টাকার থোক সাজিয়ে একা বসে দোকানি হিসাব মেলায়। বিদেশগত কত পুরুষের গৃহে মেয়েরা একা থাকে। এদিকে ধারালো একটা অস্ত্র হাতে ওদের সামনে হুমকি দিয়ে পড়ে একদিনে বড় লোক হওয়ার পরিবর্তে বিন্নু মাঝির চালাটার নিচে সে চুপচাপ শুয়ে থাকে। ডান হাতটাকে অন্ধকারে হাত বুলিয়ে বিকুর আফসোসের সীমা থাকে না। সংসারের অসংখ্য ভীরু ও দুর্বল নরনারীর মধ্যে এত বড় বুকের পাটা আর এমন একটা জোরালো শরীর নিয়ে শুধু একটা হাতের অভাবে সে আজ কতটা অসহায়, এমন কপালও মানুষের হয়। তবুও দুর্ভাগ্য সে সহ্য করতে পারে। আফসোসেই নিবৃত্তি।
একা ভিখু আর থাকতে পারে না। বাজারে ঢুকবার মুখেই একটি ভিখারিনী ভিক্ষা করতে বসে। বয়স তার বেশি নয়, দেহের বাঁধুনিও বেশ আছে, কিন্তু একটা পায়ে হাঁটুর নিচ থেকে পাতা পর্যন্ত তার থকথকে তৈলাক্ত ঘা। এই ঘায়ের জোরে সে ভিখুর চেয়ে বেশি রোজগার করে, সেজন্য সে ঘাটিকে বিশেষ যত্নে সারিয়ে উঠতে দেয় না। ভিখু মাঝে মধ্যে গিয়ে তার পাশে বসে আর বলে, আপনারা শুনছেন স্টোরি ম্যানিয়া, গল্প শোনার নতুন ঠিকানা। নমস্কার, আমি পথিক। আমাদের এই স্টোরি ম্যানিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে যুক্ত হতে ভুলবেন না। গল্পটি কেমন লাগলো আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনারা যদি কোনো গল্প সাজেস্ট করতে চান তাহলেও জানাতে পারেন, এবং সর্বোপরি আমাদের এই প্রচেষ্টাকে সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, যত পারবেন শেয়ার করবেন। ধন্যবাদ। হ্যাঁ রে, ঘাটি সারবো নীলা? খুব ওষুধ দিলে অক্ষণই সারে। সারাইলে তবে ওষুধ দিয়া চটপট সারাইলে ঘা সারলি আর তোরে ভিগ মাগতে হইব না, জানস? আমি তোরে রাখো। আমি থাকলি তো? কেন থাকবি না কেন? খাওয়ামু, পরামু, আরামে রাখমু, পায়ের পরনি পায়ে দিয়া গেট বইয়া বইয়া থাকবি। আরে না কস কি লিগা? অত সহজ না ভুলিবার মেয়ে ভিখারিনী নয়। খানিকটা তামাক পাতা মুখে গুঁজে সে বলে, দুদিন বাদে মরে যখন তুই খাদাইয়া দিবি, খামুই তখন পামু কোয়ানে। ভিখু আজীবন একনিষ্ঠতার প্রতিজ্ঞা করে, সুখে রাখবার লোভ দেখায়, কিন্তু ভিখারিনী কোনো মতেই রাজি হয় না। ভিখু ক্ষুণ্ণ মনে ফিরে আসে। এদিকে আকাশে চাঁদ ওঠে, নদীতে জোয়ার ভাটা বয়, শীতের আমেজে বায়ুস্তরে মাদকতা দেখা দেয়। ভিখুর চালার পাশে কলা বাগানে চাপা কলার কারি শেষ হয়ে আসে। বিষ্ণু মাঝি কলা বিক্রি করে বউকে সেই পয়সার উপর গোট কিনে দেয়। তালের রসের মধ্যে নেশা ক্রমে ঘোরালো জমাট হয়ে ওঠে। ভিখুর প্রেমের উত্তাপে ঘৃণা উবে যায়, নিজেকে সে আর সামলে রাখতে পারে না। একদিন সকালে উঠে সে ভিখারিনীর কাছে যায়, বলে, আইসা আইসা ল ঘা লইয়াই চল। আগে আইবার পারো নাই? যা ওখানে মঠ গিয়া আখার তলে ছালি খা গিয়া। কেন শালি খাওনের কথাটা আবার কি? তোর লাইগা হাঁ কইরা বইসা আছি ভাবছস তুই? বটে আমি ওই উয়ার সাথে রইছি। ওদিকে তাকিয়ে ভিখু দেখতে পায় তারই মতো জোয়ান দাড়িওয়ালা এক খঞ্জ ভিখারি খানিক তফাতে বসে আছে। তার ডান হাতটির মতো একটি পা হাঁটুর নিচে শুকিয়ে গিয়েছে। বিশেষ যত্ন সহকারে ওই অংশটুকু সামলে মেলে সে আল্লাহর নামে দয়া প্রার্থনা করছে। পাশে পড়ে আছে কাঠের একটা কৃত্রিম হস্য পা। ভিখারিনী আবার বলল, বৎস যে যা পালাইয়া যা, দেখলি খুন কইরা ফেলবো কইয়া দিলাম। আরে থো, খুন অমন সব হালাই করতাছে, জানোস? ওয়ার মতো 10টা মাইনসারে আমি একা ঘায়েল কইরা দিতে পারতাম। পারস তো যা না, যা ওর সাথে লাগ গিয়া, আমার কাছে কি?
আরে উয়াকে তুই সারান দে না, তুই আমার সাথে স। ইরে সোনা, টমক খবর ঘর দেখা পিছাই ছিলি, তোর লাগে আর খাতির কিরে হালার পুত। আর ওরে ছাড়ুন কেন, ওর মতো কামাস তুই, ঘর আছে তোর, ভাগ বি তো ভাগ, মিলে গল দিমু কইলাম। ভিখু তখনকার মতো চলে গেল, কিন্তু হাল ছাড়ে না। ভিখারিনীকে একা দেখলেই কাছে এসে দাঁড়ায়, ভাব জমাবার চেষ্টা করে বলে, এ তোর নামটা কি যেন? এমনই তারা পরিচয়হীন যে এতকাল পরস্পরের নাম জিজ্ঞাসা করবার প্রয়োজন বোধও তারা করেনি। ভিখারিনী কালো দাঁতের ফাঁকে হাসে। ফের লাগতে আইছস ওই বুড়ির কাছে যা। ভিখু তার কাছে উবু হয়ে বসে। পয়সার বদলে অনেক চাল ভিক্ষা দেয় বলে আজকাল সে কাঁধে একটা ঝুলি নিয়ে বেড়ায়। ঝুলির ভিতর থেকে মর্তমান কলা বের করে ভিখারিনীর সামনে রেখে বলে, এলো খা, আরে তোর লাগা চুরি কইরা আনছি। ভিখারিনী তৎক্ষণাৎ খোসা ছাড়িয়ে প্রেমিকের দান আত্মসাৎ করে, খুশি হয়ে বলে, নাম শুনবার চাস? পাঁচি কয় মরে, পাঁচি। তুই কলা দিচ্ছস, নাম কইলাম, এবারে ভাগ। ভিখু উঠবার নাম করে না। অত বড় একটা কলা দিয়ে শুধু নাম শুনে খুশি হওয়ার মতো শৌখিন সে নয়। যতক্ষণ পারে ধুলার উপর উবু হয়ে বসে পাঁচির সঙ্গে সে আলাপ করে। ওদের স্তরে নেমে না গেলে সে আলাপকে কেউ আলাপ বলে চিনতে পারবে না। মনে হবে পরস্পর পরস্পরকে গাল দিচ্ছে। পাঁচির সঙ্গীটির নাম বশির, তার সঙ্গেও সে আলাপ জমাবার চেষ্টা করল। আরে মিয়া সেলাম। এদিকে ঘোরাফেরা কিসের লেখা? সেলাম মিয়া হতেছে। এই লাঠি এক ঘায়ে একবারে শির ছেদা দিমু। দুজনে খুব খানিকটা গালাগালি দিয়ে গেল। ভিখুর হাতে লাঠি এবং বশিরের হাতে মস্ত একটা পাথর থাকায় মারামারিটা আর হলো না। নিজের তেঁতুল গাছের তলায় ফিরে যাওয়ার আগে ভিখু বলল, রহ তোরে আমি নিপদ করতাছি। আল্লাহর কিনে ফের যদি ওর সাথে বাতচিত করলি তো জানি মায়েরা দিমু। এই সময় ভিখুর উপার্জন কমে আসলো। পথ দিয়ে প্রত্যহ নতুন নতুন লোক আর যাতায়াত করে না। একেবারে প্রথমবারের জন্য যারা পত্রে ব্যবহার করে, দৈনন্দিন পথিকদের মধ্যে তাদের সংখ্যা 2 মাসের ভেতরে মুষ্টিমেয় হয়ে আসে। ভিখুকে একবার তারা একটি পয়সা দিয়েছে, পুনরায় তাকে দান করবার প্রয়োজন তাদের অনেকেই বোধ করে না। সংসারে ভিখারির অভাব নেই। কোনো রকমে ভিখুর পেট চলতে লাগলো। হাটবার ছাড়া রোজগারের একটি পয়সাও সে বাঁচাতে পারে না। সে ভাবনায় পড়ে গেল। শীত পড়লে খোলা চালার নিচে থাকা কষ্টকর হবে। যেখানেই হোক চারিদিক ঘেরা যেমন তেমন ঘর একখানা তার চাই।
মাথা গোঁজবার একটা ঠাঁই আর দুবেলা খেতে না পেলে কোনো যুবতী ভিখারিনী তার সঙ্গে বাস করতে রাজি হবে না। অথচ উপার্জন তার যেভাবে কমে আসছে, এভাবে কমতে থাকলে শীতকালে নিজেই হয়তো পেট ভরে খেতে পাবে না। যেভাবেই হোক আয় তাকে বাড়াতে হবেই। এখানে থেকে আয় বাড়াবার কোনো উপায় সে দেখতে পায় না। চুরি ডাকাতির উপায় নেই, মজুর খাটবার উপায় নেই। একেবারে খুন করে না ফেললে কারোর কাছে অর্থ ছিনিয়ে নেওয়া এক হাতে সম্ভব নয়। পাঁচিকে ফেলে এই শহর ছেড়ে কোথাও যেতে তার ইচ্ছা হয় না। নিজের ভাগের বিরুদ্ধে ভিখুর মন বিদ্রোহী হয়ে ওঠে। তার চালার পাশে বিন্নু মাঝির সুখী পারিবারিক জীবনটা তাকে হিংসায় জর্জরিত করে দেয়। একদিন বিন্নুর ঘরে আগুন ধরিয়ে দেওয়ার জন্য তার মনটা ছটফট করে ওঠে। নদীর ধারে খ্যাপার মতো ঘুরতে ঘুরতে তার মনে হয় পৃথিবীর যত খাদ্য ও যত নারী আছে, একা সব দখল করতে না পারলে তার তৃপ্তি হবে না। আর কিছুকাল ভিখু এমনই অসন্তোষের মধ্যে কাটিয়ে দিল। তারপর একদিন গভীর রাত্রে ঝুলির মধ্যে তার সমস্ত মূল্যবান জিনিস ভরে জমানো টাকা কড়ি কোমরের কাপড়ে শক্ত করে বেঁধে ভিখু তার চালা থেকে বেরিয়ে পড়ল। নদীর ধারে একদিন সে হাত খানেক লম্বা একটা লোহার শিক কুড়িয়ে পেয়েছিল। অবসর মতো পাথরে ঘষে শিকটির একটি মুখ সে সূচ করে নিয়েছে। এই অস্ত্রটি সে ঝুলির মধ্যে ভরে সঙ্গে নিল। অমাবস্যার অন্ধকারে আকাশ ভরা তারা তখন ঝিকমিক করছে। ঈশ্বরের পৃথিবীতে শান্ত স্তব্ধতা। বহুকাল পরে মধ্যরাত্রির জনহীন জগতে মনের মধ্যে ভয়ানক একটা কল্পনা নিয়ে বেরিয়ে ভিখুর অকথনীয় উল্লাস বোধ হল। নিজের মনে অস্ফুটে সে বলে উঠল, হে ভগবান, বাড়ি লইয়া আমার যদি একটু রেহাই দিতে। নদীর ধারে ধারে ৮ মাইল হেঁটে গিয়ে একটি সংকীর্ণ পথ দিয়ে সে শহরে প্রবেশ করল। বাজার বাঁহাতি রেখে ঘুমন্ত শহরের বুকে ছোট ছোট অলিগলি দিয়ে শহরের অপর প্রান্তে গিয়ে পৌঁছল। শহরে যাওয়ার পাকা রাস্তাটি এখান দিয়ে শহরের ভেতর থেকে বেরিয়ে গিয়েছে। নদী ঘুরে এসে ২ মাইল তফাৎ এই রাস্তারই পাশে মাইল খানেক রয়ে গিয়েছে। আবার দক্ষিণে পরিবর্তন করেছে। কিছু দূর পর্যন্ত রাস্তার দুদিকে ফাঁকে ফাঁকে ২-১টি বাড়ি চোখে পড়ে। তারপর ধানের ক্ষেত ও মাঝে মাঝে জলাকীর্ণ পতিত ডাঙার দেখা পাওয়া যায়। এমনই একটা জঙ্গলের ধারে জমি সাফ করে ৫-৭ খানা কুড়ে তুলে কয়েকটা হতভাগা মানুষ একটি দরিদ্রতম পল্লী স্থাপন করেছে। তার মধ্যে একটি কুড়ে বসিরের। ভোরে উঠে ঠক ঠক শব্দে কাঠের পা ফেলে সে শহরে ভিক্ষা করতে যায়। সন্ধ্যার সময় ফিরে আসে, পাঁচি গাছের পাতা জ্বালিয়ে ভাত রাঁধে, বসির টানে তামাক। রাত্রে পাঁচির পায়ের ঘায়ে ন্যাকড়ার পটি জড়ায়। বাঁশের খাটে পাশাপাশি শুয়ে তাদের কাটা কাটা কদর্য ভাষায় গল্প করতে করতে তারা ঘুমিয়ে পড়ে। তাদের নীড়, তাদের শয্যা ও তাদের দেহ থেকে একটা ভাবসা পচা দুর্গন্ধ উঠে খড়ের চালের ফুটো দিয়ে বাইরের বাতাসে মিশতে থাকে।
ঘুমের ঘোরে বসির নাক ডাকায়, পাঁচি বিড় করে বকে। ভিখু একদিন ওদের পিছু পিছু এসে ঘর দেখে গিয়েছিল। অন্ধকারে সাবধানে ঘরের পিছনে গিয়ে বেড়ার পাঁকে কান পেতে সে কিছুক্ষণ কচু বনের মধ্যে দাঁড়িয়ে রইল। তারপর ঘুরে ঘরের সামনে আসলো। ভিখারির কুঁড়ে দরজার ঝাঁপটি পাঁচি ভিতর থেকে বন্ধ করেনি, শুধু ঠেকিয়ে রেখেছিল। ঝাঁপটি সন্তর্পণে এক পাশে সরিয়ে ঝুলির ভেতর থেকে শিকটি বার করে শক্ত করে ধরল। ঘরের মধ্যে প্রবেশ করল। বাইরে তারার আলো ছিল, কিন্তু ভিতরে সেটুকুরও অভাব। দেশলাই জ্বালবার অতিরিক্ত হাত নেই। ঘরের মধ্যে দাঁড়িয়ে ভিখু ভেবে দেখল বসিরের হৃৎপিণ্ডের অবস্থানটি নির্ণয় করা অসম্ভব। বাঁ হাতের আঘাত ঠিক জায়গা মতো না পড়লে বসির গোলমাল করবার সুযোগ পাবে, আর তাতে মুশকিল অনেকটা বাড়বে। কয়েক মুহূর্ত চিন্তা করে বসিরের মাথার কাছে সরে গিয়ে একটি মাত্র আঘাতে ঘুমন্ত লোকটার তালুর মধ্যে শিকের সুচালো দিকটা সে প্রায় 3 আঙুল ভেতরে ঢুকিয়ে দিল। অন্ধকারে আঘাত কতদূর মারাত্মক হয়েছে বুঝবার উপায় ছিল না। শিকটা মাথার মধ্যে ঢুকিয়েছে টের পেয়েও ভিখু নিশ্চিন্ত হতে পারল না। এক হাতে সবলে বসিরের গলাটা চেপে ধরল। পাঁচিকে বলল, একদম সিল্লাবি তো তরেও মাইরা ফেলাইমু। একদম পাঁচি চেঁচালো না, ভয়ে গোঙাতে লাগলো। ভিখু তখন আবার বলল, একটু আওয়াজ লয়, ভালো স্বাস্থ্য একদম সুপ মাইরা থাক। দেখছস কিডাকারে খুন করলো, দেখছস? তখন পই পই কইরা কইলাম, মিয়া ভাই ঘোড়া ডিঙাইয়া ঘাস খাইবার দরকার নাই, তুমি বরং ছাড়ান দাও। ওমা, তাই শুই না মিয়া ভাইয়ের হইল কিনা গোসা, কয় কিনা শির ছাইচা দিমু। শির ছাইচা দিমু? ও মিয়া ভাই, আরে ছাচেন না, আরে শির ছাচেন। ও মিয়া ভাই, শির ছাচেন। শালা বসির নিষ্পন্দ হয়ে গেলে ভিখু তার গলা থেকে হাত সরিয়ে নিল। দম নিয়ে বলল, আলুটা জেলে দে পাঁচি। পাঁচি আলু জ্বাললে ভিখু পরম তৃপ্তির সঙ্গে নিজের কীর্তি তাড়িয়ে তাড়িয়ে দেখে। একটি মাত্র হাতের সাহায্যে অমন জোয়ান মানুষকে ঘায়েল করায় গর্বের তার সীমা ছিল না। বসিরের মৃতদেহের সামনে ব্যঙ্গ ভরে মাথাটি একবার নত করে ভিখু মাথা দুলিয়ে হা হা করে হাসতে লাগল। সহসা ক্রুদ্ধ হয়ে বলল, আরে খাড়াই আসো কেন সোনা, কথা ক হাড় হাবাতে মইয়া, তোরেও দিমু নাকি সাবার কইরা?
পাঁচি কাঁপতে কাঁপতে বলল, এবারে কি করবি? দেখ আমি কি করি, আগে ক পয়সা করি কনে গুইনা রাখছে। বসিরের গোপন সঞ্চয়ের স্থানটি পাঁচি অনেক কষ্টে আবিষ্কার করল। ভিকুর কাছে সে প্রথমে অজ্ঞতার ভান করল, কিন্তু ভিকু এসে চুলের মুঠি চেপে ধরলে প্রকাশ করতে পথ পেল না। বসিরের সমস্ত জীবনের সঞ্চয় কম নয়, টাকায় আধুলিতে 100 টাকার ওপর। একটা মানুষকে হত্যা করে ভিকু এর আগে এর চেয়ে অনেক বেশি উপার্জন করেছে। তবুও সে খুশি হলো। বলল, কি নিবি? পুডলি বাইদা ফেল পাঁচি, তারপর ল রাত থাকতে মেলা করি। খানিক বাদে নমি চাঁদও উঠব, আলোয় আলোয় পথটুকু পার হইয়া যাইমু। পাঁচি পুডলি বেঁধে নিল। তারপর ভিকুর হাত ধরে খোঁড়াতে খোঁড়াতে ঘরের বাইরে রাস্তায় বেরিয়ে গেল। পূর্ব আকাশের দিকে চেয়ে ভিকু বলল, অখনই চাঁদ উঠব পাঁচি। আমরা যাবো কোনে? সোজা সদর যামু। বিয়ানে সিপ্তিপুরের সামনে জঙ্গলার মধ্যে ঢুইকা থাকুম, তারপর রাইতে একদম সোজা সদর। পাশালাইয়া পাঁচি একুশ পদ হাঁটুন লাগবো। পায়ের ঘা নিয়ে তাড়াতাড়ি পাঁচির চলতে কষ্ট হচ্ছিল। ভিকু সহসা এক সময় দাঁড়িয়ে পড়ল। বলল, পায়ে কি তুই ব্যথা পাস পাঁচি? ব্যথা জানায়। আয় তাহলে পিঠে চাপাই তরে। পারবি কেন? আরে পারুম পারুম, আয় আয় আয়। ভিকুর গলা জড়িয়ে ধরে পাঁচি তার পিঠের ওপর ঝুলির মতো রইল। তার দেহের ভারে সামনে ঝুঁকে ভিকু জোরে জোরে পথ চলতে লাগলো। পথের দুদিকে ধানের ক্ষেত আবছা আলোয় নিঃসাড়ে পড়ে আছে। দূরের গ্রামের গাছপালার পিছন থেকে নবমীর চাঁদ আকাশে উঠে আসছে। ঈশ্বরের পৃথিবীতে শান্ত স্তব্ধতা। হয়তো এই চাঁদ আর পৃথিবীর ইতিহাস আছে, কিন্তু যে ধারাবাহিক অন্ধকার মাতৃগর্ভ থেকে সংগ্রহ করে দেহের অভ্যন্তরে লুকিয়ে ভিকু ও পাঁচি পৃথিবীতে এসেছিল, এবং যে অন্ধকার তারা সন্তানের মাংসল আবেষ্টনীর মধ্যে গোপনে রেখে যাবে, তা প্রাগৈতিহাসিক। পৃথিবীর আলো আজ পর্যন্ত তাদের নাগাল পায়নি, হয়তো কোনোদিন পাবেও না। শুনলেন আজকের গল্প প্রাগৈতিহাসিক। গল্পের কথক তুহিন, ভিকু অভিজিৎ, বশির পথিক, পেল্লাদ রিভু, পেল্লাদের স্ত্রী শ্বেতা, ভিকারিণী অমৃতা। শেষ হলো আজকের গল্প প্রাগৈতিহাসিক। পরের বার আরও এক রোমহর্ষক গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ শুনতে থাকুন, শোনাতে থাকুন আপনার প্রিয় আমার প্রিয় স্টোরি ম্যানিয়া। সাথে সুস্থ থাকুন, ভীষণ ভালো থাকুন। ধন্যবাদ।